কি অবস্থা এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা? আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম ইসলামের ইতিহাস এই বইটির সাজেশন। ইসলামের ইতিহাসটা অনেকটা সহজ মনে হলেও কিন্তু এইচএসসি লেভেলে ইসলামের ইতিহাসটি অনেক কঠিন। সেখানে অনেক ইতিহাস রয়েছে এবং অনেক বিশাল বিশাল ব্যাপার আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা ইসলামের ইতিহাস সাজেশন দেব, সিকিউ এর সাজেশন এবং এমসিকিউ সাজেশন। আমরা কি করব, এমসিকিউ সাজেশন হয় না, এমসিকিউ আমরা ওয়ান শট ক্লাস নিয়ে আসবো। সেক্ষেত্রে তোমরা যদি সেটি দেখো অবশ্যই তোমাদের এমসিকিউ ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা কথা না বাড়িয়ে ক্লাসের মূল আলোচনায় চলে যাই। তোমরা কি রাগ করছো? না, রাগ করার কোনো ব্যাপার নয়, কারণ ইসলামের ইতিহাস আজ, এবং আশা করি এই সাজেশনটা যদি তোমরা ফলো করো সেক্ষেত্রে তোমাদের ইসলামের ইতিহাস প্রথম পত্রটি শেষ হয়ে যাবে। প্রথমে আমরা দেখি ইসলামের ইতিহাসে কয়টি অধ্যায় রয়েছে। প্রথমে দেখি প্রথম অধ্যায়টি হলো পাক ইসলাম, ইসলামী আরব, পাক ইসলামী আরব। তারপর কি রয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর রয়েছে খুলাফায়ে রাশিদিন। তারপর রয়েছে উমাইয়া খিলাফত। তারপর আব্বাসী খিলাফত। তারপর স্পেনে উমাইয়া শাসন। তারপর 7 নম্বরে রয়েছে উত্তর আফ্রিকায় ফাতেমে খিলাফত। এখানে একটি প্রশ্ন রয়েছে, 11টি আসলে আমি পড়ব কয়টি? কয়টি অধ্যায় পড়বো আমি? সরি, কেন কয়েকটি স্লাইডে মিস্টেক হয়েছে, টাইপার অনেক সময় ভুল করে। 11টি আসলে আমি পড়বো কয়টি অধ্যায়? এই 7টি অধ্যায় কি পড়তে হবে? 7টি অধ্যায় কিন্তু বিশাল আলোচনা করা হচ্ছে। সেক্ষেত্রে আমাদের যদি পড়তে চাইছি কিন্তু অনেক সময়ের ব্যাপার। যেক্ষেত্রে যারা পড়েছে তাদের জন্য তো কিছুটা স্বস্তি মিলবে, আর যারা তো কিছু স্টুডেন্ট তো রয়েছে তারা কিছুই পড়েনি, তারা পরীক্ষার আগের রাতে পড়বে, তারপর গিয়ে এইচএসসি এক্সাম দেবে। তো আমরা বিশাল এই 7টি অধ্যায় যদি না পড়ি তাহলে কেমন হয়? যে 7টি অধ্যায় থেকে আমরা অল্প কয়েকটি অধ্যায় বেছে নেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা লাভ হবে। 7টি অধ্যায় পড়তে গেলে কমপক্ষে একটা স্টুডেন্টের মাসের কাছাকাছি সময় লাগবে। সেক্ষেত্রে কিন্তু আমরা 1 মাস সময় আমাদের কাছে নেই। 7টি অধ্যায় পড়বো না, কয়টি অধ্যায় পড়বো? আমরা দেখি আমরা কয়টি অধ্যায় পড়বো। কয়টি? 4টি অধ্যায়। 4টি অধ্যায় পড়ে গেলে কি হবে? আসলে কি হবে? প্রথমে দেখি প্রথম অধ্যায়টি রয়েছে ইসলাম, পাক ইসলামী আরব। এই অধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইসলামের যে প্রথম দিকে শুরু, এখানে রয়েছে মিশরীয় সভ্যতা বা হিসেবে, বাকিগুলো আমরা পরবর্তী আলোচনা করব। তারপর হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর খুলাফায়ে রাশিদিন, তারপর উমাইয়া খিলাফত অথবা আব্বাসী খিলাফত। উমাইয়া খিলাফত অথবা আব্বাসী খিলাফত, এখানে সিরিয়ালটা মেনশন কি করা হয়েছে। আচ্ছা, আগে একটা জিনিস বলি, এই যে এখন যে অধ্যায়গুলো আমি বাছাই করে দিয়েছি সেটা কিন্তু সবাই দিতে পারবে। N1 তুমিও পারবে, তুমি যদি একটু কাটাকাটি করো সেক্ষেত্রে তুমিও দিতে পারবে। কেন? এটা প্রশ্নের একটি মান বন্টন রয়েছে, সেখান থেকে আমি জানবো কোন অধ্যায় থেকে 2টি সিকিউ আসবে, কোন থেকে একটি অধ্যায় আসবে। যদি আমি 19 ধরেন আমি 17 থেকে 17 18 না 18 ফুল সিলেবাস হয়, 17 এবং 19 এবং এই ফুল সিলেবাস যে এক্সাম হয়েছে সেক্ষেত্রে যদি আমি একটু কাটাকাটি করি সেটা আমি বুঝতে পারবো কোন অধ্যায় থেকে 2টি আসবে, কোন অধ্যায় থেকে। এখন আমি একটি ম্যাজিক দেখাই, এগুলো কিন্তু বাংলাদেশের যে কোনো কেউ দিতে পারবে। ইসলামিক ইতিহাস ও সাংস্কৃতিক কোন অধ্যায়গুলো পড়বো, সেক্ষেত্রে কোন অধ্যায় থেকে সিকিউ আসবে সেটাগুলো বাংলাদেশের বুয়েট টুয়েট বলেন, যেই বা ইয়া বলেন, এগুলো পড়তে দিতে পারবে। সেক্ষেত্রে এখানে একটি ম্যাজিক দেখায়, দেখেন তো এটা একটা ম্যাজিকের মতো না? প্রথমে আমরা পড়েছিলাম যে 4টি অধ্যায় কিন্তু এনিওয়ান দিতে পারবে। এটা কি কেউ দিতে পারবে? পাক ইসলামী আরব প্রথম অধ্যায় কয়টি টপিক? 3টি টপিক, বোর্ড রয়েছে, এই বোর্ড, এটা কি কেউ দিতে পারবে? সেক্ষেত্রে এটা কেউ দিতে পারবে, বা কাটাকাটি করলে অবশ্যই সে পারবে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগবে। আর এটা যদি বলেন সেটা কেউ দেয় না অবশ্য, কারণ কেউ রিস্ক যেতে চায় না। কিন্তু আমরা যেহেতু কাটাকাটি করে ফেলেছি সেক্ষেত্রে আমাদের রিস্ক নেওয়াটাই বেটার। এবং এখন আমরা আগের স্লাইডে চলে আসলাম। প্রথমে পাক ইসলামী আরব, সেটা থেকে কয়টি সিকিউ আসবে? 2টি, টু বি মাস্ট 2টি সিকিউ আসবে এই পাক ইসলাম আরবে। 2টি আসবে, 2টি গ্যারান্টি। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা এখানে 2টি সিকিউ আসার সম্ভাবনা খুবই বেশি। তারপর রয়েছে খুলাফায়ে রাশিদিন, অবশ্যই 2টি। আমরা কয়টি পেলাম? 1 2 6টি সিকিউ আমরা পেয়ে যাব নিশ্চিত 100%। আমাদের প্রশ্ন লিখতে হবে কয়টি? 11টি আসবে, লিখতে হবে 8টা লেখা লাগেনি, 7টি লিখতে হবে। এখানে 6টি আসবে, 6টি তো
না যদি না আসে সেক্ষেত্রে কি করবো? তো এটি ধরেন খলিফায়ে রাশিদিন থেকে একটি সিকু এসে গেল, সেহেতু আমরা রিস্ক নেব না। তাহলে কি আছে, উমাইয়া খেলাফত অথবা আব্বাসী খেলাফত, এখান থেকে আসার সম্ভাবনা খুব বেশি। উমাইয়া খেলাফত থেকে দুটি কোয়েকশন আসবে, সিকু আসবে গ্যারান্টি। একটি হবে উমাইয়া খেলাফত থেকে শিওর একটি আসবে, শুধু এই অধ্যায় থেকে। তারপর কি, যেটি স্পেনে উমাইয়া খেলাফত রয়েছে সেখান থেকে ধরে এটি দিতে পারে, সেক্ষেত্রে এটা একটি সিকিউর জন্য বেছে নিলাম। তারপর কি আব্বাসী খেলাফত। আব্বাসী খেলাফতে আমার মনে হয় যে সিলেবাস আব্বাসী খেলাফত অনেকটা কঠিন মনে হয়, সেক্ষেত্রে একটি সিকিউ আসবে, ভাগ্য ভালো থাকে দুটি। সেক্ষেত্রে আমরা কয়টি সিকিউ পেয়ে গেলাম? 4টি। পাক ইসলামী আরব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন, আব্বাসী খেলাফত, কিন্তু 8টি সিকিউ। কিন্তু আমরা রিস্ক নেওয়া, সেক্ষেত্রে আমরা খোলাফায়ে রাশিদিন থেকে একটি ধরলাম, সেক্ষেত্রে আমাদের 7টি হয়ে যায়। উমাইয়া খেলাফত যে পড়বে তাকে আব্বাসী খেলাফত করা লাগবে না, আর আব্বাসী খেলাফত যে পড়বে সে তার উমাইয়া খেলাফত করা লাগবে না। এখন শেষ, এটা তো সবাই দিতে পারবে, কিন্তু বললাম না। এখন আমরা দেখি অধ্যায় ভিত্তিক সে কোনটিতে আমাদের পড়তে হবে। প্রথম কিছু পাক ইসলামী আরব থেকে কোথা থেকে কোয়েশন আসবে? অধ্যায় তো ধরেন 50 পৃষ্ঠা 60 পৃষ্ঠা এরকম, এখান থেকে কোথায় থেকে কোয়েশনটা আসবে, মেইন ফ্যাক্টটা আমাদের জানতে হবে, কোথা থেকে প্রশ্ন আসবে। পাক ইসলামী আরব, সেখান থেকে কোথায় আসবে? প্রাচীন আরবের উপদ্বীপ সম্পর্কে তোমাদের জানতে হলে কোন কোন বোর্ড পড়তে? সিলেট বোর্ড 19, ঢাকা বোর্ড 21, বরিশাল বোর্ড 21, দিনাজপুর বোর্ড 22। সেক্ষেত্রে এই 4টি সিকিউ পড়ে গেলে প্রাচীন আরব উপদ্বীপ এটা ক্লিয়ার হয়ে যাবে, জাস্ট রিডিং, আর কিছু লাগবে না। তারপর কি প্রাচীন সভ্যতার মধ্যে রয়েছে মেসোপটেমিয়াম সভ্যতা, সিন্ধু, মিশরীয় বা এরকম রয়েছে। সেক্ষেত্রে প্রাচীন সভ্যতা কোন কোন বোর্ড পড়বো? কুমিল্লা বোর্ড 2025 এবং সিলেট বোর্ড 2023 এবং ঢাকা বোর্ড 2019। এই 3টি সিকিউ পড়ে গেলে এটা ক্লিয়ার। তারপর কি হচ্ছে, ইসলাম পূর্বের যুগে আরবের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কার্যাবলী ব্যাখ্যা করে। ইসলাম পূর্বের যুগে, সেক্ষেত্রে সেটার ব্যাখ্যা। ইসলাম পূর্বের যুগে জাহিলিয়াতের যুগ, সেক্ষেত্রে ইসলাম পূর্বের যুগে আরবের রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা কেমন ছিল সেটা কার্যাবলী, সেটা আমাদের জানতে হলে, পূর্বভাবে জানতে হলে সিলেট বোর্ড 21 এবং চট্টগ্রাম বোর্ড 21 পড়ে গেলে হয়ে যাবে। এখানে কয়টি বোর্ড দিয়েছি? এখান থেকে 4টি, আর এখানে 3টি, 4টি আর 3টি, 7, 8, 9টি বোর্ড। এই পাক ইসলামী আরব অধ্যায়টি ক্লিয়ার হয়ে যাবে। 9টি বোর্ড পড়ে গেলে ক্লিয়ার হয়ে যাবে। স্লাইড কোথায় পাবেন? স্লাইডগুলো আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন, আমরা ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দেব, সেক্ষেত্রে হয়ে যাবে। এখন দ্বিতীয় অধ্যায় চলে যায়। দ্বিতীয় অধ্যায় কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, দুটি সিকিউ আসবে। এতে প্রথমে কি রয়েছে? টপিকটি হিজরতের কারণ ও গুরুত্ব। হিজরত কেন করেছিলেন সেক্ষেত্রে সেটা গুরুত্ব। কেন বোর্ড দিলাম? বোর্ড দিইনি কারণ বোর্ডটা পরে গেলে অনেকটা মিস্টেক হয়ে যেতে পারে, তোমার বুঝতে অনেকটা কঠিন হবে। প্রথমে আমি সিলেক্ট দিয়েছি, সেক্ষেত্রে প্রথমটা আমি ভালো করে দেখেছি এই বোর্ডগুলো ঠিক রয়েছে। তারপর কি? হিজরতের কারণ ও গুরুত্ব। তারপর 2 নম্বর কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্য জীবন এবং বদরের যুদ্ধে। এটা বাল্য জীবন এবং বদরের যুদ্ধ একটি সিকিউ আসবে এই রিলেটেড। যদি এই দেখেন বাল্য জীবন এবং বদরের যুদ্ধ, গ এবং গতে দিতে পারে। তারপর কি? হুদায়বিয়ার সন্ধি ও এর ফলাফল, এটিও আসতে পারে। তারপরে মক্কা বিজয়, তারপর বিদায় হজের ভাষণ এবং এর ব্যাখ্যা। বিদায় হজের ভাষণ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা আসবে না আসবে। বিদায় হজের ভাষণ এবং ভাষণের মধ্যে যে ব্যাখ্যা, ভাষণের ব্যাখ্যাটা সেটা আসতে পারে। ধরেন একটি ভাষণে একটি দিতে পারে, সেক্ষেত্রে সেটা দিয়ে বলবে এটা। তারপর আমরা পরবর্তী অধ্যায় দেখি। তারপর কি? খুলাফায়ে রাশিদিন। আমার কাছে মনে হয় এই খুলাফায়ে রাশিদিন অধ্যায়টি খুবই সহজ। 4জন খলিফা, সেক্ষেত্রে 4জন খলিফার জীবনটা দেখতে গেলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। প্রথমে কি? খুলাফায়ে রাশিদিন নির্বাচন। খুলাফায়ে রাশিদিন কিভাবে নির্বাচন করা হয়, তার বৈশিষ্ট্য কিভাবে সেটা। তারপরে হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর জীবনী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু কোন যুদ্ধ করেছিলেন, সেক্ষেত্রে যদি তুমি একটু এই ঘাটাঘাটি করো সেক্ষেত্রে সেটা হয়ে যাবে, আর লাগবে না। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু এর শাসনামল, এটা জীবনী সহ শাসনামল যেটি সেটি হলো। তারপর কি? হযরত আলী রাদিয়াল্লাহু এর জীবনী ও শাসন ব্যাখ্যা। হযরত আলী রাদিয়াল্লাহু এর জীবনী এবং শাসন ব্যাখ্যা, এবং তিনি কিভাবে তার খোলাফায়ে রাশিদিনটা শেষ হয় আলী রাদিয়াল্লাহু কাছ থেকে। তারপর কি? হযরত ওমর রাদিয়াল্লাহু এর শাসনামল এবং থেকে সরি, কেন ওমর হওয়ার কথা ছিল না, হযরত উসমান রাদিয়াল্লাহু ও এর শাসনামল এবং তাকে কিভাবে হত্যা করেছে। উসমান রাদিয়াল্লাহুকে তাকে ষড়যন্ত্রভাবে হত্যা করা হয়েছে, এর মূল কারণগুলো সেগুলো। এবং হযরত আলী রাদিয়াল্লাহু এর জীবনী এবং কিভাবে এটা শেষ হলো আলী রাদিয়াল্লাহুর কাছ থেকে খুলাফায়ে রাশিদিনের যে সূচনা শেষ হয়েছে। তারপর এটা আসতে পারে এই হযরত আলী রাদিয়াল্লাহু এবং হযরত উসমান রাদিয়াল্লাহু রিলেটিভ করে দিতে পারবে এই সিকিউরিটি। আর খুলাফায়ে রাশিদিন অথবা হযরত আবু বকরের এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা আসতে পারবে।
তারপর কি উমাইয়া খেলাফত। উমাইয়া খেলাফতের প্রথমে কে রয়েছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু, তিনি প্রথমে দিকে আমরা প্রথমে রয়েছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু এর শাসনামল, এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে যদি উমাইয়া খেলাফত থেকে যদি যেহেতু দুটি সিকিউ আসবে, কি সম্পূর্ণ আসতে পারে মুয়াবিয়া রাদিয়াল্লাহু এর থেকে। তারপর কি উমাইয়া খেলাফত এর সম্পর্ক ব্যাখ্যা, উমাইয়া খেলাফত এর সম্পর্ক ব্যাখ্যা সম্পর্কে আসতে পারবে। উমাইয়া খেলাফত এটি সম্পর্ক ব্যাখ্যা হচ্ছে, এটা কিভাবে হয়েছে উমাইয়া খেলাফত সেটি আসতে পারে। তারপর কি কারবালার যুদ্ধ, মুয়াবিয়া রাদিয়াল্লাহু এর সন্তানের সন্তান, আচ্ছা যেটি হয় কারবালার যুদ্ধে, সেটা হাসান হুসাইন শহীদ হয়েছেন, সেটা কেন এই দুজন দিয়ে একটি উদ্দীপক দেবে, সেক্ষেত্রে কিন্তু সেটা তোমাদের কারবালার যুদ্ধ। কারবালার যুদ্ধে অনেক মুসলিম স্টুডেন্টরা জানে, এটা মুসলিম হিসাবে জানা প্রতি শুক্রবারই পরপর শুক্রবার পরপর কারবালার যে খুতবার সময়টা আসে, সেক্ষেত্রে সেটা বয়ান করা হয়। তারপর কি উমাইয়া শাসনে আব্দুল মালিকের অবদান, আব্দুল মালিক কিন্তু উমাইয়া শাসনে কিন্তু একটি বড় অবদান তার রয়েছে, সেক্ষেত্রে তারা ওমর বিন আব্দুল আজিজ। ওমর বিন আব্দুল আজিজের আসতেও পারবে না আসতে পারে, এটা আমি এত গুরুত্ব দিই না, তাহলে তারপর রিস্ক যেহেতু নিতে চাই না, সেক্ষেত্রে ওমর বিন আব্দুল আজিজের সেটা জীবনটা আসতে পারে। জীবনটা মানে কি তার শাসন আমল, এইগুলো একটু দেখে গেলে হয়ে যাবে কোন যুদ্ধে কিভাবে। কয়টি টপিক, পাঁচটি টপিক পরে গেলে উমাইয়া খেলাফত শেষ। তারপর কি রয়েছে আরেকটি কথা, উমাইয়া খেলাফত যা পড়বে আব্বাসী খেলাফত করা তার কোন দরকার। আমার কথা হলো, আচ্ছা যেটি যার যেটি ভালো লাগে সেটি সেটা পড়ে গেলে হয়ে যাবে। তারপর কি আব্বাসী আন্দোলন, আব্বাসী খেলাফতের যে আব্বাসী আন্দোলনটা হয়েছিল সেটা আব্বাসী খেলাফত। তারপরে আব্বাসী খেলাফত কিভাবে প্রতিষ্ঠা হয়েছে সেটা, এবং লাস্টে কিভাবে সেটা পতন হয়েছে। তারপর কি খলিফা হারুন রশিদের জীবনী। তারপর ক্রুসেডার, এটা যে ফিলিস্তিন সম্বন্ধে ক্রুসেডের যুদ্ধে ইউরোপের যেটি হয়েছিল, যুদ্ধ হয়েছিল, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ক্রুসেডার এটা কিন্তু ধরেন ইউরোপ এবং যে মুসলমানদের মধ্যে যেটি সম্পর্ক, সেক্ষেত্রে মধ্যে এটা হয়েছে। তারপর গিয়ে আল মামুনও সেটা আসতে পারে। তারপর গিয়ে বার্মিকদের ধরেন উদ্রপাতন এবং পতন সে সম্পূর্ণ আসতে পারবে, এবং মূল কারণ কি বার্মিকদের পতন নির্বিকার। এই ছাড়াটি আমার মোস্ট ইম্পর্টেন্ট মনে হয় আব্বাসী খেলাফত প্রতিষ্ঠা আর ক্রুসেড এবং বার্মিকের উত্থান পতন ক্ষেত্রে। আশা করি এগুলো তোমরা, যেহেতু আমি 4টি অধ্যায় দিয়েছি, এই 4টি অধ্যায় পড়ে গেলে তোমাদের 8টি সিকিউ কমন 100%। 8টি না আসে 7টি তোমরা লিখে আসতে পারবে সেক্ষেত্রে। আর তোমাদের মোস্ট একটি জিনিসে তোমরা কিন্তু আটকে যাও, সেক্ষেত্রে হলো ক নাম্বার প্রশ্ন, প্রথম যেটি প্রশ্ন সেটা কিন্তু আমরা একটি ওয়ান শট নিয়ে আসবো। শুধু জাস্ট ধরেন ইসলামের ইতিহাস, আজকে ইসলামের ইতিহাসের এটি আসবে খালি 4 নাম্বার কোয়েশ্চেন, এটা কিন্তু মোস্ট স্টুডেন্ট আটকে যায় এই 4 নাম্বার কোয়েশ্চেন। তো আশা করি এটা যদি তোমরা দেখো, যেহেতু তোমাদের 100% কমন হবে। আর আমরা ধারাবাহিকভাবে সকল আর্টস এবং সায়েন্স বা কমার্সের সকল ধারাবাহিক ওয়ান শট সাজেশনের ক্লাসকে আমরা আপলোড করেছি, এবং আমরা পরীক্ষার আগের মুহূর্তেই আমরা ওয়ান শট ক্লাসটা দিয়ে দেবো, সেক্ষেত্রে সেটা দেখতে তোমাদের উপকার হবে। তো এখানেই শেষ।